গুড আফটারনুন সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। উইকেন্ডের পরে আজকে আমাদের আরও একটা ক্লাস নিয়ে আমরা চলে এসেছি। তোমরা ইতিমধ্যেই জানো, যারা যারা লাস্ট ক্লাসটা অ্যাটেন্ড করেছিলে বা অ্যাটেন্ড না করা থাকলেও বন্ধুদের কাছ থেকে জেনে গেছো এতক্ষণ, যে আমরা বিগত ক্লাসে লাস্ট যে ক্লাস সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, সেই ক্লাসে আমাদের যে ভারতীয় সম্পদ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, সপ্তম অধ্যায়। একদম ঠিক, এই সপ্তম অধ্যায় যে ভারতীয় সম্পদ, যে অধ্যায় সম্পর্কে আমরা বেশ কয়েকটা ক্লাস ধরে আলোচনা করেছিলাম, সেই ক্লাস আমরা তার বিষয়বস্তু সম্পর্কে অর্থাৎ পাঠ্যসূচি অনুযায়ী তার বিষয়বস্তু সম্পর্কে আমরা কিন্তু আলোচনা ইতিমধ্যে শেষ করে ফেলেছি। তো আমরা কি কি আলোচনা করেছি তোমাদের কি মনে আছে? আচ্ছা বলো দেখি কি মনে আছে। ভারতের সম্পদ, আচ্ছা তারপরে ভারতের সংজ্ঞা, ভারতের সম্পদের যে সংজ্ঞা বা প্রাথমিক ধারণা, তারপর চিরাচরিত শক্তি, অচিরাচরিত শক্তি সম্পর্কে একটা প্রাথমিক ধারণা, সম্পদের শ্রেণীবিভাগ, এইগুলো জানার পরে আমরা কয়লা একটা ভারতবর্ষের প্রধান যে খনিজ শক্তি, সেগুলো আমরা জেনেছি, যে আকরিক লোহা, কয়লা, খনিজ তেল, এবং এখান থেকে যে মূলত যে বিদ্যুৎগুলো তৈরি হয়, যেমন আমরা দেখলাম যে তাপবিদ্যুৎ শক্তি, জলবিদ্যুৎ শক্তি, পারমাণবিক শক্তি, সৌর বিদ্যুৎ শক্তি, বায়ুবিদ্যুৎ শক্তি, সেগুলো আমরা সম্পর্কে আলোচনা করেছি। এবং তোমরা এই আলোচনায় খুব ভালোভাবে নিজেরা খুব রেসপন্স করেছো, নিজেরা অনেক কিছু তথ্য জানতে পেরেছো, এবং শুধু তথ্য জানাই নয়, তথ্য জানার পাশাপাশি তোমরা কিন্তু এখান থেকে সবাই খুব সঠিকভাবে উত্তর দিতে পেরেছো, তাই না? আর সঠিক উত্তর দিতে পারাটাই হচ্ছে আমাদের কাছে একটা খুব ভালো জিনিস। ভালোও লাগে তোমাদের, আশা করি, সঠিক উত্তর দিতে পারলে। একদম ঠিক, মানে সঠিক উত্তর দিতে পারলেই কিন্তু তবেই তুমি এই যে মূল বিষয়বস্তু, সেই বিষয়বস্তু সম্পর্কে কতটা কি বুঝতে পারলে সেটা কিন্তু একটা ধারণা সহজেই পাওয়া যায়, এবং তোমাদের নিজেদের কাছে একটা সুস্পষ্ট ধারণা তৈরি হয় যে কিভাবে এই অধ্যায়টা আমি আরও অধ্যয়ন করলে আরও উন্নতি করতে পারবো, তাই না? আচ্ছা যাই হোক, বেশি কিছু আর বলবো না। আমি তোমাদের বিগত ক্লাসে বলে রেখেছিলাম যে এর পরবর্তী যে ক্লাস হবে, সেই ক্লাসটা কিন্তু আমরা করব অনুশীলনী ভিত্তিক যে প্রশ্ন উত্তর পর্ব রয়েছে, সেই প্রশ্ন উত্তর পর্ব আলোচনা। আমরা দুটো বই থেকে অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যেই বেছে নিয়েছি। সেইখান থেকে আমরা এই প্রশ্ন উত্তর পর্ব আলোচনাকে আমরা কয়েকটি ভাগে বিভক্ত করে নেব, ঠিক আছে? যেমন ধরো, আমাদের তো অনেকগুলো শর্ট প্রশ্নের ভাগ বা ধরন রয়েছে। কি কি রয়েছে বলো? একদম ঠিক, এমসিকিউ টাইপ প্রশ্ন, যেটা মাল্টিপল চয়েস কোশ্চেন হয়, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা বা শুদ্ধ অশুদ্ধ, এক কথায় উত্তর, আর থাকে তোমার বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, তাই তো? তো আমরা এই প্রশ্নগুলো একই দিনে তো সমস্তটা আলোচনা করতে পারবো না, যেটা তোমাদের পক্ষে একটা চাপের বিষয় হবে, বা সময়ের অভাবে পুরোটা শেষ করতে না পারার একটা বিষয় সেগুলোও থাকে। তো সেই জন্য আমরা এই প্রশ্নোত্তর পর্বকে ধাপে ধাপে সমাপ্ত করব। প্রথম দিন যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে এমসিকিউ টাইপ কোশ্চেন, অর্থাৎ আমাদের যে মাল্টিপল চয়েস প্রশ্ন রয়েছে, 4টি অপশান থাকে, তা সেখান থেকে সঠিক উত্তরটি আমাদেরকে বেছে নিয়ে সঠিক উত্তর লিখতে হবে। এবং আমরা এই যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, আমাদের দুটো বই থেকে, দুটো পাঠ্যপুস্তক থেকে আমি এই প্রশ্ন উত্তর পর্বগুলো তোমাদের সামনে রাখবো। আমি দেখব তোমরা এর সঠিক উত্তর কিভাবে দিতে পারো, বা কে কতটা উত্তর দিতে পারে, সেটা আমি একটু খেয়াল রাখবো, ঠিক আছে? আমি শুধু প্রশ্নগুলো একটু বলবো, দেখব কে হাত পারবে, সবাই একটু হাত তুলবে, কারা কারা পারবে সঠিক উত্তর। হ্যাঁ, অবশ্য ভুল হতেই পারে, সব কটাই যে ঠিক হবে এমনটা নয়, তোমার ভুল করতে করতেই তবেই তুমি আরও শিখতে পারবে। চেষ্টা সবাই যেন চেষ্টা করে, সেটাই আমি সবাইকে বলবো। আর যদি ভুল হয় তো ভুলটা শুধরে দেওয়ার জন্য আমি তো আছি, ঠিক আছে? তাহলে আজকে আর আমি বলবো না, আমি শুধু প্রশ্ন বলবো, তোমরা সঠিক উত্তর দিয়ে আমাকে সাহায্য করবে, ঠিক আছে? দেখি কি কতটা কিভাবে এই সঠিক উত্তরগুলো দিতে পারে, ঠিক আছে?
তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে সপ্তম অধ্যায়, যে ভারতের সম্পদ। সে ভারতের সম্পদের তার প্রশ্নোত্তর পর্ব আলোচনা, এবং প্রথম অধ্যায়ে আমরা এমসিকিউ টাইপ প্রশ্ন অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন থেকে সঠিক উত্তরটি আমরা বেছে নেব। ঠিক আছে? তো প্রথম যে এর অপশন থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর। তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে? আচ্ছা, দেখো, তাহলে আমি প্রশ্ন বলতে শুরু করি, এবং যদি কোনো প্রশ্ন কারোর বুঝতে অসুবিধা হয় আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমি আরও একবার রিপিট করব, রিপিট করে সেই প্রশ্নটা তোমাদেরকে বলবো। তাহলে প্রথম যে প্রশ্ন আমরা আজকে আলোচনা করব এই সপ্তম অধ্যায় থেকে অনুশীলনী ভিত্তিক 1 নম্বর প্রশ্ন হচ্ছে, সম্পদের প্রথম সঠিক সংজ্ঞা দেন। অর্থাৎ কোন ব্যক্তি বা কোন বিজ্ঞানী বা কোন ভূগোলবিদ এই সম্পদের সঠিক সংজ্ঞা দেন সেটা আমাদেরকে বলতে হবে। জিমারম্যান, ডেভিস, উইলসন, ওয়েবার। তাহলে এখানে 4 জন ভূগোলবিদ তাদের নাম করা হয়েছে, এবং এখানে তোমাদেরকে সঠিক উত্তরটি তোমাদেরকে বলতে হবে। সঠিক উত্তরটি দিলে কি বলো তো তোমরা? একদম ঠিক, জিমারম্যান, তাই তো? সঠিক উত্তর হচ্ছে জিমারম্যান। জিমারম্যান তিনি সম্পদের কিন্তু একদম প্রথম এবং সর্বজন গ্রহণ মানে সবার গৃহীত একটা সংজ্ঞা দিয়েছেন। আচ্ছা, কোন গ্রন্থে বা কোন বইতে এই সংজ্ঞাটা তিনি উল্লেখ করেছেন তোমাদের কি মনে আছে? আচ্ছা, বলো তো। দ্য ওয়ার্ল্ড অফ রিসোর্স অ্যান্ড ইকোনমিক্স গ্রন্থে এই জিমারম্যান এই সম্পদের সংজ্ঞাটা প্রথম দিয়েছেন। ঠিক আছে? তাহলে জিমারম্যান সবাই যারা জানতে না সবাই জেনে গেলে। বইটার নাম কি বললাম? দ্য ওয়ার্ল্ড অফ রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। হ্যাঁ, দ্য ওয়ার্ল্ড অফ রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। সম্পদের প্রকৃত জননী হলো, এখানে 4টি অপশন দিয়েছে। সম্পদের প্রকৃত জননী প্রকৃতি, মানুষের জ্ঞান, চাহিদা না উদ্ভিদ? কোনটা আমাদের সঠিক বলে মনে হচ্ছে? প্রকৃতি। আচ্ছা, একটু বলো দেখি প্রকৃতি কেন? প্রকৃতি থেকে আমরা সম্পদকে খুঁজে নিই। তাহলে প্রকৃতি হচ্ছে আমাদের সম্পদের মূল উৎস বা মূল ভাণ্ডার হচ্ছে প্রকৃতি। একদম ঠিক। মানুষের জ্ঞান হচ্ছে এই উত্তরটার জন্য সঠিক বিকল্প। মানুষের জ্ঞান হচ্ছে কিন্তু সম্পদের প্রকৃত জননী। ঠিক আছে? কারণ সম্পদের প্রকৃত জননী হচ্ছে মানুষের জ্ঞান। তাহলে এই 4টি অপশন থেকে আমরা সঠিক উত্তরটি কি পেলাম? মানুষের জ্ঞান। নিম্নলিখিত কোনটি গচ্ছিত সম্পদ? তাহলে আগে আমাকে একটু বলো, গচ্ছিত সম্পদ আমরা কোন সম্পদকে বলবো গচ্ছিত সম্পদ? হ্যাঁ, যে সম্পদ পরিবেশে বা প্রকৃতিতে একটা নির্দিষ্ট পরিমাণে সঞ্চিত রয়েছে, এবং আমরা যে দীর্ঘদিন ধরে ব্যবহার করি, তাহলে এই সম্পদ একদিন না একদিন এটা ফুরিয়ে যাবে বা নিঃশেষ হয়ে যাবে। এটা পুনর্ভব নয়, অর্থাৎ নতুন করে এটাকে আর উৎপন্ন করা বা সৃষ্টি করা যায় না, তাই না? তাহলে একদম তোমরা ঠিক বলেছো, গচ্ছিত সম্পদ ধারণাটা থাকলেই তবেই তার কিন্তু সঠিক উদাহরণ তোমরা দিতে পারবে। কয়লা, সমুদ্রের জল, বাতাস, সূর্যকিরণ। কয়লা কি হচ্ছে? কয়লা নির্দিষ্ট পরিমাণে সঞ্চিত অবস্থায় রয়েছে খনিতে। সমুদ্রের জল কি সঞ্চিত রয়েছে? অফুরন্ত। বেশ। বাতাস, এটাও অফুরন্ত সম্পদ। সূর্যকিরণ, এটাও অফুরন্ত সম্পদ। তাহলে কয়লা ছাড়া বাদবাকি যে 3টি সম্পদের উদাহরণ আমরা দেখলাম, প্রত্যেকটা কিন্তু অফুরন্ত এবং পুনর্ভব সম্পদ। একবার যদি ফুরিয়ে যাওয়ার সে মানে অপশানই নেই। তাহলে যতদিন প্রকৃতি থাকবে, পৃথিবী থাকবে, ততদিন কিন্তু আমরা এই সম্পদগুলোকে ব্যবহার করতে পারবো। তাহলে গচ্ছিত সম্পদ কয়লা। নিম্নলিখিত কোনটি অফুরন্ত সম্পদ? তাহলে অফুরন্ত সম্পদ কোনটি? অফুরন্ত মানে যে সম্পদ কখনোই ফুরিয়ে যায় না।
তাহলে এই সম্পদের কোনো শেষ নেই, নিঃশেষ নেই। এই সম্পদ মানে কন্টিনিউয়াসলি চলতে থাকে, আবার যদি শেষও হয়ে যায় তাহলে আমরা সেটাকে আবার তাকে পূরণ করতে পারি। সেই জন্য এটা হচ্ছে অফুরন্ত সম্পদ। এই অফুরন্ত সম্পদের উদাহরণ কি রয়েছে? অফুরন্ত সম্পদের উদাহরণ রয়েছে কয়লা, মানে এখানে অপশান যেগুলো রয়েছে কয়লা, খনিজ তেল, সূর্যকিরণ আর আকরিক লোহা। তাহলে কোনটা এখানে অফুরন্ত? কয়লা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে গচ্ছিত অবস্থায় রয়েছে। খনিজ তেল এটাও একটা জীবাশ্ম জ্বালানি, এটাও গচ্ছিত অবস্থায় রয়েছে। আকরিক লোহা এটাও কিন্তু গচ্ছিত অবস্থায় রয়েছে। সূর্যকিরণ এটা পরিবেশে অফুরন্ত। কারণ আমরা যতদিন চাইবো, যখন চাইবো, যেখানে চাইবো সূর্যকিরণ কিন্তু আমরা পাবো। আর সূর্যকিরণ দিয়ে আমরা কি কি কাজ করি? সৌরশক্তি উৎপাদন করতে পারি, তাই তো? আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই। সবচেয়ে উচ্চমানের লোহার আকরিক। তোমাদের হয়তো মনে থাকবে যে আমরা যখন আকরিক লোহা সম্পর্কে আলোচনা করেছিলাম, এই আকরিক লোহার মান এবং উৎকৃষ্টের ভিত্তিতে আকরিক লোহাকে কয়েকটি শ্রেণীতে আমরা বিভক্ত করতে পারি। মনে আছে শ্রেণী বিভাগগুলো? বলো তো কি কি? ম্যাগনেটাইট, হেমাটাইট, সিডেরাইট, লিমোনাইট। খুব ভালো। এই চারটি অপশানই কিন্তু এই অপশনের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে, ম্যাগনেটাইট, হেমাটাইট, সিডেরাইট, লিমোনাইট। তাহলে এখানে আর এই যে উচ্চমানের লোহার আকরিক আমরা কোনটাকে বলবো? ম্যাগনেটাইট। কারণ এখানে চৌম্বকত্বের ধারণা বা চৌম্বকত্বের ক্ষমতা এই ম্যাগনেটাইট শ্রেণীর আকরিক লোহাতে সর্বোচ্চ রয়েছে এবং সবচেয়ে বেশি রয়েছে। সেই জন্য ম্যাগনেটাইট হলো এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেল তাহলে? তাহলে আমরা একবার একটু রিপিট করে নিই, পাঁচটি যে প্রশ্ন করলাম একটু সবাইকে একটু বলে দিই দ্রুত হারে। এবং তোমরা আশা করি সবাই তোমাদের নিজস্ব খাতায় নোট ডাউন করে রাখছো। কারণ এগুলো যদি নোট ডাউন করে রাখো, যখন এই অধ্যায়টা তোমরা নিজেরা বাড়িতে পড়বে, পরীক্ষার সময় হোক বা যে কোনো সময় নিজের প্রস্তুতির জন্য পড়বে, এই প্রশ্ন উত্তরগুলো যদি তোমরা একবার চোখ বুলিয়ে নাও, নিজেরা পড়ে নাও, তাহলে কিন্তু এর বাইরে আর কোনো শর্ট প্রশ্ন তোমাদের আসার জায়গা নেই। এছাড়াও তোমরা পাঠ্যপুস্তকের যে ভিতরের অংশগুলো সেগুলো খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়াশোনা করছো, তাহলে তোমাদের কিন্তু সহজেই এই প্রশ্নোত্তর পর্ব সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। আলাদাভাবে কোনো সহায়িকা বা অন্য কোনো বই থেকে শর্ট প্রশ্ন নতুন করে পড়ার জন্য তোমাকে নতুন করে প্রশ্ন তৈরি করতে হবে না। ঠিক আছে? আচ্ছা, দ্রুত আমি এগুলো একটু বলি, সবাই মিলিয়ে নাও। সম্পদের প্রথম সঠিক সংজ্ঞা দেন জিমারম্যান। সম্পদের প্রকৃত জননী হল মানুষের জ্ঞান। নিম্নলিখিত কোনটি গচ্ছিত সম্পদ? কয়লা। নিম্নলিখিত কোনটি অফুরন্ত সম্পদ? সূর্যকিরণ। সবচেয়ে উচ্চমানের লোহার আকরিক হল ম্যাগনেটাইট। তাহলে এই পাঁচটি প্রশ্ন তার উত্তর মনে থাকবে তোমাদের? খুব ভালো। আচ্ছা, এর পরবর্তী যে প্রশ্নগুলো আমরা তোমাদের সামনে রেখেছি আমি, সেই পরবর্তী প্রশ্ন আমি আলোচনা করছি। 1 নম্বর হচ্ছে ভারতের আকরিক লোহা উত্তোলনে প্রথম রাজ্য কোনটি? অর্থাৎ এখানে 4টি রাজ্যের নাম বলা হয়েছে। আমাকে এই 4টি রাজ্য থেকে যেটা পরিসংখ্যান ভিত্তিক আমরা আলোচনা করেছি, যে এই নির্দিষ্ট রাজ্যে সর্বাধিক বেশি আকরিক লোহা উত্তোলন করা হয়ে থাকে, তাহলে সেই রাজ্যের নাম কিন্তু আমাদেরকে বলতে হবে। তাহলে সেই রাজ্যের নাম কি পড়ছে? একদম ঠিক। 4টি অপশনগুলো আমি আগে বলে নিই, তারপর তোমরা উত্তরটা বলবে। ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওড়িশা, গোয়া। দেখো 4টি অপশন কিন্তু এখানে দেওয়া হয়েছে। বলো তো তাহলে কোন রাজ্যে আকরিক লোহা সর্বাধিক বেশি উত্তোলন হয়? একদম ঠিক, উড়িষ্যা হচ্ছে রাইট অ্যান্সার এই প্রশ্নের জন্য। উড়িষ্যা রাজ্যেই এই আকরিক লোহা উত্তোলনে প্রথম রাজ্য এবং ভারতবর্ষের মধ্যে সর্বাধিক
বেশি উত্তোলিত হয়। পরবর্তী প্রশ্নে যাই এবার আমরা। আচ্ছা, বায়লাডিলা লৌহ খনিটি কোন রাজ্যে অবস্থিত? একদম ঠিক, বায়লাডিলা, ঠিকই শুনেছ। এই বায়লাডিলা লৌহ খনিটি কোন রাজ্যে অবস্থিত? চারটি অপশন রয়েছে, উড়িষ্যা, ছত্তিশগড়, গোয়া আর ঝাড়খণ্ড। তাহলে এখান থেকে আমাদের এই বায়লাডিলা যে লৌহ খনি রয়েছে, এই লৌহ খনি কোন রাজ্যে অবস্থান করে তার সঠিক রাজ্য, সঠিক অবস্থানের নাম তোমাদেরকে বলতে হবে। তাহলে তোমাদের কি মনে হচ্ছে বায়লাডিলা? দেখো একটু মনে করো। হ্যাঁ, আমরা অপশন দিয়েছি উড়িষ্যা, ছত্তিশগড়, গোয়া এবং ঝাড়খণ্ড। আচ্ছা, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ছত্তিশগড়। ভেরি গুড। ছত্তিশগড় হচ্ছে সেই রাজ্য যেখানে এই বায়লাডিলা লৌহ খনিটি অবস্থান করে। বায়লাডিলায় অধিকাংশ লোহা কোন বন্দর দিয়ে রপ্তানি করা হয়? দেখো, খুব ভালো কিন্তু একটা প্রশ্ন। এখানে বিশেষভাবে বলা হয়েছে যে এই বায়লাডিলা থেকে যে পরিমাণ আকরিক লোহা উত্তোলন করা হয়, অর্থাৎ যে কাঁচামাল, সেই কাঁচামাল ভারতবর্ষের কোন বন্দর দিয়ে রপ্তানি করা হয়ে থাকে? এখানে চারটি অপশনের নাম, মানে চারটি বন্দরের নাম দেওয়া হয়েছে। প্রথমে পারাদ্বীপ বন্দর বলা হয়েছে। আচ্ছা বলো তো, পারাদ্বীপ বন্দরটা কোন রাজ্যে অবস্থান করে? খুব ভালো, উড়িষ্যা রাজ্যে অবস্থান করে। হলদিয়া রাজ্যটি কোন রাজ্যে অবস্থান করে? এটা পশ্চিমবঙ্গে অবস্থান করে। বিশাখাপত্তনম কোন রাজ্যে অবস্থান করে? অন্ধ্রপ্রদেশ। চেন্নাই রাজ্য কোন রাজ্যে অবস্থান করে? চেন্নাই রাজ্য না, চেন্নাই বন্দর একদম ঠিক তামিলনাড়ুতে অবস্থান করে। তাহলে দেখো, যদি মনে নাও বা তোমাদের থাকে ভৌগোলিক কারণ বা সব থেকে কাছের বন্দর যদি এই বায়লাডিলার সঙ্গে মেলানো যায়, তাহলে কোন বন্দর সব থেকে কাছে হবে? একদম ঠিক, বিশাখাপত্তনম কিন্তু সব থেকে কাছে হবে। কারণ পারাদ্বীপ বন্দর কাছে হলেও পারাদ্বীপ বন্দর দিয়ে উড়িষ্যার যাবতীয় যে খনিজ দ্রব্য রয়েছে, কয়লা, আকরিক লোহা বা আরও যে অন্যান্য যে খনিজ দ্রব্যগুলো রয়েছে, পারাদ্বীপ দিয়েই যেহেতু রপ্তানি করা হয়, তাই জন্য এই বন্দরটা ব্যস্ত থাকে। সেই জন্য বিশাখাপত্তনম বন্দরকে বেছে নেওয়া হয়েছে এই বায়লাডিলার অধিকাংশ লোহাকে রপ্তানি করবার জন্য। মনে থাকবে? বুঝতে পেরেছে সবাই? আচ্ছা, আকরিক লোহা উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করে? হ্যাঁ, এটা আকরিক লোহা উৎপাদনের কথা বলা হচ্ছে, আমদানি বা রপ্তানি নয়। ভারত তার নিজের দেশে, ভারতের যে অবস্থিত খনিগুলো রয়েছে, সেই খনিগুলো থেকে ভারত যে পরিমাণ আকরিক লোহা উৎপাদন করে থাকে, সেই উৎপাদিত আকরিক লোহার পরিমাণ হিসেবে সারা পৃথিবীতে কততম স্থান অধিকার করে তার নাম বলতে হবে। ঠিক আছে? তাহলে ভারত লৌহ উৎপাদনে পৃথিবীতে কততম স্থান অধিকার করে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ? একদম ঠিক, চতুর্থ স্থান অধিকার করে ভারত লৌহ উৎপাদনে, মানে আকরিক লোহা উৎপাদনে। ঠিক আছে? সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণীর কয়লা, যেমন আমরা আকরিক লোহার ক্ষেত্রে প্রশ্নটা পেয়েছি, সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা, আবার আকরিক লোহা, এখানে আমরা সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণীর কয়লা কোনটা সেটা আমাদেরকে বলতে হবে। কয়লা কিসের উপর ভিত্তি করে সবচেয়ে উৎকৃষ্ট বলা হতে পারে বলতো? একদম ঠিক, কয়লা কার্বনের পরিমাণ অনুসারে, অর্থাৎ যে শ্রেণীর কয়লা বা যে শ্রেণীর কয়লাতে সবচেয়ে বেশি পরিমাণ কার্বনের কণা রয়েছে বা কার্বনের অংশ রয়েছে, সেই হিসাবেই কিন্তু কয়লাকে সর্বোৎকৃষ্ট বা সবচেয়ে উচ্চমানের কয়লা ধরা হয়ে থাকে। এখানে দেখো যে চারটি অপশান, এটা কিন্তু এই চারটি অপশানই কয়লা শ্রেণীবিভাগ সম্পর্কে বলে দেওয়া হয়েছে। অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট, চারটি কিন্তু কয়লার অপশান। তো এখানে তোমাদের কোনটা সবচেয়ে উৎকৃষ্ট শ্রেণীর কয়লা বলে মনে হচ্ছে? একদম ঠিক, অ্যান্থ্রাসাইট।
এই অ্যান্থ্রাসাইট হচ্ছে ভারতবর্ষের বা পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা। ঠিক আছে, তাহলে আমরা এখানে যে 5টি প্রশ্ন আলোচনা করলাম আরো একটু বলে দিই। ভারতের আকরিক লোহা উত্তোলনের প্রথম রাজ্য হচ্ছে ওড়িশা। বায়লাডিলা লৌহ খনিটি কোন রাজ্যে অবস্থিত? ছত্তিশগড়। বায়লাডিলায় অধিকাংশ লোহা কোন বন্দর দিয়ে রপ্তানি করা হয়? বিশাখাপত্তনম বন্দর দিয়ে রপ্তানি করা হয়। আকরিক লোহা উৎপাদনে ভারত পৃথিবীতে 4র্থ স্থান অধিকার করে। সবচেয়ে উৎকৃষ্ট কয়লা হলো অ্যান্থ্রাসাইট। ঠিক আছে, তাহলে মনে থাকবে, সবাই নোট ডাউন করে নিয়েছো? কারোর এখনো পর্যন্ত যে 10টি প্রশ্ন আলোচনা করেছি, কারোর কি এখান থেকে কোনো অসুবিধা আছে বলে মনে হচ্ছে? নেই। তাহলে পরবর্তী প্রশ্নে যাই আমরা এবার। তাহলে আমরা এবার পরবর্তী প্রশ্নে এসেছি। দেখো, এবার যে পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে, কোক কয়লা প্রস্তুত করতে বা তৈরি করা হয় কোন কয়লা থেকে? তার মানে আমরা তো কয়লার অনেকগুলো শ্রেণীবিভাগ আমরা জানি, কি কি? অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। বাহ, খুব ভালো। তো এর মধ্যে অ্যান্থ্রাসাইট যে পরিমাণ কয়লা, এখানে কিন্তু প্রায় 75% পর্যন্ত কার্বন বা প্রায় 85% পর্যন্ত কার্বন কিন্তু এখানে লক্ষ্য করা যায় এই অ্যান্থ্রাসাইটে। তো এটা থেকে আলাদা করে কোক কয়লার প্রস্তুত করার প্রয়োজন হয় না। বিটুমিনাস, এতে কয়লার পরিমাণে কার্বনের পরিমাণ একটু কম থাকে। লিগনাইট, কার্বনের পরিমাণ আরো কম। পিট একদম নিকৃষ্ট মানের কয়লা। তাহলে এখান থেকে আমরা কোন কয়লাকে বেছে নিই কোক কয়লা প্রস্তুত করবার জন্য? একদম ঠিক, এখান থেকে আমরা বিটুমিনাস কয়লা, এই কয়লাকে কার্বন বিশ্লেষণ করে অঙ্গার যোজন করে এখানে এই কয়লাকে কোক কয়লায় প্রস্তুতকরণ করা হয়, এবং এই কোক কয়লার প্রস্তুত করতে গিয়ে অনেক উপযুক্ত দ্রব্য আমরা এখান থেকে সংগ্রহ করতে পারি। ঠিক আছে, উচ্চ তাপমাত্রায় একে গলানো হয়, কার্বনেশন পদ্ধতি করা হয়, তারপরে এই বিটুমিনাস কয়লাকে আমরা কোক কয়লায় অর্থাৎ অ্যান্থ্রাসাইটের সমতুল্য না হলেও তার কিছুটা অ্যান্থ্রাসাইটের মতোই কয়লা আমরা প্রস্তুত করতে পারি। সেই জন্য বিটুমিনাসকে বেছে নেওয়া হয় কোক কয়লা প্রস্তুতের জন্য। ভারতের বৃহত্তম কয়লা খনি নাম কি? একদম সহজ। তাহলে আমরা যে আলোচনা করেছি সেখানে কিন্তু এইটা একদম ডিরেক্ট প্রশ্ন উত্তর আমরা পেয়েছি যে ভারতের বৃহত্তম কয়লা খনির নাম কি? কি নাম? ঝরিয়া, রানীগঞ্জ, তালচের, কোরবা। ঝরিয়া হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম কয়লা খনি অঞ্চল। ঠিক আছে, আচ্ছা দেখো, বলতে বলতে আমি যেটা জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম, তো এখানে বলেই দিয়েছে ঝরিয়া কয়লা খনিটি কোন রাজ্যে অবস্থান করে? এই যে কয়লা খনিটি আমরা বললাম ভারতবর্ষের বৃহত্তম কয়লা খনি, সেটি কোন রাজ্যে অবস্থান করে? উড়িষ্যা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড। তাহলে সেটা অবস্থান করে কোথায়? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড রাজ্যে এই ঝরিয়া কয়লা খনি, যার আরো একটা নাম রয়েছে ভারতবর্ষের বৃহত্তম কয়লা খনি, সেটা অবস্থান করে। এবার 14 নম্বর প্রশ্ন বলা হচ্ছে, নিম্নলিখিত কোনটি কয়লা উত্তোলক একটা সংস্থা? এখানে অনেকগুলো অপশন বলে দেওয়া হয়েছে। ওএনজিসি, ওএনজিসি পুরো কথা কি আগে বলো, তাহলে ঠিক তোমরা এটা বুঝে যাবে। ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিউনিকেশন, তাহলে এটা কি তৈরি করছে? তেল এবং গ্যাস। এটা ওয়েল শুধু নাম দেওয়া হয়েছে। সিআইএল এর পুরো কথা কি? কোল ইন্ডিয়া লিমিটেড। তারপরে এমএনআরই, এটা আর একটা সংস্থার নাম। তাহলে কোল ইন্ডিয়া লিমিটেড এটা কি সংস্থা? এটা একটা বৃহত্তম রাষ্ট্রায়ত্ত সংস্থা। তার কাজ কি? সারা ভারতবর্ষব্যাপী যে কয়লা খনিগুলো রয়েছে সেখান থেকে তাদের তত্ত্বাবধানে কয়লা উত্তোলন করা হয়ে থাকে, তাই তো? সেই জন্য কোল ইন্ডিয়া লিমিটেড, এই কোল ইন্ডিয়া লিমিটেডের অধীন, যার মানে শর্ট ফর্মের নাম হচ্ছে সিআইএল। ঠিক আছে, এখান থেকে আমরা কয়লা উত্তোলন করতে পারি। ভারতের প্রাচীনতম তৈল খনিটি হলো ডিগবয়, আঙ্কেলেশ্বর, বোম্বে হাই, নাহারকাটিয়া। এগুলো হচ্ছে ভারতের প্রাচীনতম তৈল খনি।
তো এইগুলো নয়, এর মধ্যে যে কোনো একটি এখান থেকে অপশান থেকে তোমাদেরকে বেছে নিতে হবে। কি ডিগবয় বলা হচ্ছে, আঙ্কেলেশ্বর বলা হচ্ছে, বোম্বে হাই বলা হচ্ছে, আর নাহার কাটিয়া। একদম ঠিক। যে ভারতের প্রাচীনতম তৈল খনিটির নাম হচ্ছে আসামের ডিগবয়। এটাই হচ্ছে ভারতবর্ষের সব থেকে শুরুতে ভারতবর্ষের এই খনির মাধ্যমে ভারতবর্ষে খনিজ তেল উত্তোলন শুরু হয়েছিল। ঠিক আছে, তাহলে বোঝা গেল। আমি একটু আবার রিপিট করে দিই, কোক কয়লা তৈরি হয় কোন কয়লা থেকে? বিটুমিনাস থেকে। ভারতের বৃহত্তম কয়লা খনির নাম কি? ঝরিয়া। ঝরিয়া কয়লা খনিটি কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড। নিম্নলিখিত কোনটি কয়লা উত্তোলক সংস্থা? কোল ইন্ডিয়া লিমিটেড। ভারতের প্রাচীনতম তৈল খনিটির নাম কি? আসামের ডিগবয়। ঠিক আছে, মনে থাকবে তাহলে এগুলো। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্ন। বেশ অনেকগুলো প্রশ্ন আমি এখানটায় রেখেছি, দেখো প্রশ্নগুলো একদমই সোজা। ডিগবয় তৈল খনিটি কোন রাজ্যে অবস্থিত? অর্থাৎ এই যে প্রাচীনতম তৈল খনির নাম করলাম, এই তৈল খনিটি ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থান করে সেটা তোমাদের বলতে হবে। অসম, গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র। অসম হচ্ছে উত্তর পূর্বের একটি গুরুত্বপূর্ণ রাজ্য, গুজরাট পশ্চিমী রাজ্য, রাজস্থান পশ্চিমী রাজ্য, মহারাষ্ট্র পশ্চিমী রাজ্য। তাহলে তোমাদের ডিগবয় তৈল খনিটি কোন রাজ্যে অবস্থান করে তোমাদের মনে হচ্ছে? আসাম রাজ্যে অবস্থান করে। খুব ভালো বলেছ। ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগারটি হলো, যে ভারতের বৃহত্তম যে খনিজ তেল শোধনাগার সেটা কোন বা তার নাম কি? এবং এই যে খনিজ তেল শোধনাগার, এটা শুধু ভারত নয়, ভারত তথা পৃথিবীর বৃহত্তম খনিজ তেল শোধনাগার কার কিন্তু একটি। কয়ালি, জামনগর, নুনমাটি, হলদিয়া। এর মধ্যে হলদিয়া হচ্ছে কোথায়? আমাদের পশ্চিমবঙ্গে। জামনগর এটা হচ্ছে গুজরাটে। এই জামনগর হচ্ছে ভারতবর্ষ তথা পৃথিবীর বৃহত্তম খনিজ তেল শোধনাগার কেন্দ্র। ঠিক আছে, তাহলে বোঝা গেল। এই খনিজ তেল শোধনাগারে কি হয় জানো? কি হয় বলো? একদম ঠিক, কারণ আমরা যে খনি থেকে যে খনিজ তেল সংগ্রহ করে থাকি, যেটাকে ক্রুড অয়েল বলা হয়, এই ক্রুড অয়েলটাকে কিন্তু আমরা সরাসরি ব্যবহার করতে পারি না। এটাকে নির্দিষ্ট পদ্ধতি রয়েছে, নির্দিষ্ট প্রযুক্তির মাধ্যমে এখান থেকে যখন আমরা প্রসেস করি, এখান থেকে ডিজেল, পেট্রোল, ন্যাপথা বা আরও বিভিন্ন যে উপজাত দ্রব্যগুলো, বেঞ্জামিন, এই যে প্রচুর উপজাত দ্রব্য আমরা এখান থেকে পেয়ে থাকি। ঠিক আছে, তো সেই শোধনাগার রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, রয়েছে হলদিয়া, আর গুজরাটে রয়েছে জামনগর। ভারতের বিদ্যুতের সবচেয়ে বেশি ব্যবহার হয় কোন ক্ষেত্রে? হ্যাঁ, ভারতের বিদ্যুতের মানে সেটা সব বিদ্যুৎ মিলেই বলা হচ্ছে, তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ, সব বিদ্যুৎকে নিয়েই বলা হচ্ছে, এখানে আলাদাভাবে কোনো বিদ্যুতের কথা বলা হয়নি। তো তোমাদের বলো, তোমাদের কোনটা মনে হচ্ছে যে ভারতবর্ষে যা বিদ্যুৎ ব্যবহার হয় সর্বাধিক কোন ক্ষেত্রে এই বিদ্যুৎগুলো ব্যবহার করা হয়? শিল্প একটা অপশান দিয়েছে, গৃহস্থালী, কৃষি, আর পরিবহন। কোথায়? একদম ঠিক, শিল্পক্ষেত্রে। কারণ আমরা যতই গৃহস্থালী থাকুক না কেন, শিল্পক্ষেত্রে যে বৃহৎ বৃহৎ কলকারখানা রয়েছে, সেখানেই কিন্তু একটা ব্যাপক পরিমাণ বিদ্যুতের চাহিদা সেখানেই চলে যায়। ঠিক আছে, ভারতে প্রথম পারমাণবিক কেন্দ্র স্থাপিত হয় কোথায়? কোথায়? ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র স্থাপিত হয়, চারটি অপশন দেওয়া হয়েছে, কেগা, কুড়ানকুলাম, তারাপুর, আর হচ্ছে কালাপাক্কাম। একদম ঠিক, তারাপুর। কোথায় বলো তারাপুর? এটা মহারাষ্ট্রের তারাপুরে ভারতবর্ষের প্রথম পারমাণবিক কেন্দ্র কিন্তু স্থাপিত হয়েছিল। ঠিক আছে, সৌরবিদ্যুৎ উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? চারটি অপশন দেওয়া হয়েছে, রাজস্থান, গুজরাট, কর্ণাটক, তামিলনাড়ু। হ্যাঁ, একদম ঠিক, সৌরবিদ্যুৎ উৎপাদনে ভারতবর্ষের রাজস্থান সর্বাধিক সৌরবিদ্যুৎ উৎপাদনকারী একটি রাজ্য। ঠিক আছে,
সঠিক উত্তর রাজস্থান। ভারতে প্রচলিত শক্তির প্রধান উৎস হলো, দেখো প্রচলিত শক্তি অর্থাৎ যেগুলো দীর্ঘদিন ধরে যে শক্তির আমরা ব্যবহার করে চলেছি তার থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করি, সে প্রচলিত শক্তির কথা বলা হচ্ছে। ডিজেল, প্রাকৃতিক গ্যাস, জলবিদ্যুৎ, কয়লা। দেখো কয়লা, প্রাকৃতিক গ্যাস, ডিজেল, ডিজেলকে বলবো না, তো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের এখানকার জীবাশ্ম জ্বালানি। জলবিদ্যুৎ ছাড়া, জলবিদ্যুৎ কি ধরনের শক্তি? অচিরাচরিত পুনর্ভব শক্তি, তাই তো। আর সবকটি কিন্তু গচ্ছিত সম্পদ, যা কিছু আলাদা কথা, কিন্তু সব থেকে প্রচলিত শক্তির প্রধান উৎস কি? একদম ঠিক কয়লা। কারণ তোমরা দেখেছো ভারতবর্ষে যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয়, তাপবিদ্যুৎ, তার কিন্তু 70% থেকে 80% আসে এই কয়লা ক্ষেত্র থেকে। কারণ কয়লাকে পুড়িয়ে তাপবিদ্যুৎ সর্বাধিক ভারতবর্ষে তথা পৃথিবীতে উৎপাদন হয়ে থাকে। পশ্চিমবঙ্গ পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে কোন জেলায়? তো পাম্প স্টোরেজের কথা বলা হয়েছে, তাহলে পশ্চিমবঙ্গে পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে কোন জেলায়? দেখো এখানে কোন জেলা তোমাদের কাছে মনে হচ্ছে যে পাম্প স্টোরেজ অর্থাৎ যে পাম্পের মাধ্যমে যখন যেখানে উচ্চ রিজার্ভার এবং নিম্ন রিজার্ভার থাকবে, দুটো রিজার্ভার এখানে গঠন করা হয়, তার সাহায্যে এখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে। ঠিক আছে, এটা কিন্তু অন্য জলবিদ্যুৎ কেন্দ্রের মতো নয়। ঠিক আছে, হ্যাঁ একদম ঠিক, এটা হচ্ছে পুরুলিয়া জেলার অযোধ্যা, সেখানে এই পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এটাই হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমি এখানে প্রশ্নটা একটু উত্তরগুলো আরেকবার বলে দিই। দিগ্বয় তৈলখনিটি কোন রাজ্যে অবস্থিত? অসম রাজ্যে। ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগার জামনগর। ভারতের বিদ্যুতে সবচেয়ে বেশি ব্যবহার শিল্পক্ষেত্রে। ভারতে প্রথম পারমাণবিক কেন্দ্র স্থাপিত হয় তারাপুর, মহারাষ্ট্রের তারাপুর। সৌরবিদ্যুৎ উৎপাদনে কোন রাজ্য প্রথম? রাজস্থান। তোমরা দেখেছো ভাদালা সোলার পার্ক সর্ববৃহৎ ভারতবর্ষের মধ্যে এখন। ভারতে প্রচলিত শক্তির প্রধান উৎস কি? কয়লা। তার পশ্চিমবঙ্গে পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে কোন জেলায়? পুরুলিয়া জেলায়। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আরো অন্য একটি পাঠ্যপুস্তক থেকে এই প্রশ্নগুলো আমরা বিকল্প ভিত্তিক প্রশ্নগুলো আমরা খুঁজে নিয়েছি। তো দেখো এখানে অনেকগুলো হয়তো প্রশ্ন তোমরা পেয়ে যাবে যেগুলো হয়তো কমন প্রশ্ন। ঠিক আছে, তোমাদের কাছেই ভালো, তোমাদের কাছে এগুলো একবার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। একটি সর্বব্যাপ্ত সম্পদ মানে সব জায়গায় পাওয়া যায়, জল, বনভূমি, কয়লা, খনিজ তেল। চারটি অপশনের মধ্যে কোনটি তোমাদের কাছে সঠিক বলে মনে হচ্ছে? জল। জলই হচ্ছে এমন একটা সম্পদ যেটা প্রায় পৃথিবীর সর্বত্র খুব সহজেই পাওয়া যায়, সর্বব্যাপ্ত, সেটা হচ্ছে জল। মাছ যে প্রকার সম্পদ তা হলো কি সম্পদ? পুনর্ভব সম্পদ, অপুনর্ভব সম্পদ, গচ্ছিত সম্পদ, অদ্বিতীয় সম্পদ। মাছ পুনর্ভব না অপুনর্ভব? মাছ কি পুনর্ভব করা যায়? মাছ চাষ করা যায়, আবার সেই মাছের চাহিদা কিন্তু পূরণ করা যায়, তাই মাছ হচ্ছে পুনর্ভব সম্পদ। অপুনর্ভব সম্পদ কোনগুলো? গচ্ছিত সম্পদগুলি অপুনর্ভব সম্পদ, যে নতুনভাবে পরিবেশে ফিরিয়ে আনা যায় না, সেগুলি হচ্ছে অপুনর্ভব সম্পদ। গচ্ছিত সম্পদ যে পরিমাণ প্রকৃতিতে নির্দিষ্ট পরিমাণে সঞ্চিত হয়ে রয়েছে। অদ্বিতীয় সম্পদ যে সম্পদ পৃথিবীতে শুধুমাত্র একটা জায়গাতেই পাওয়া যায়, দ্বিতীয় জায়গায় আর পাওয়া যায় না। তাহলে মাছ হচ্ছে পুনর্ভব সম্পদ। তামা যে প্রকার খনিজ তা হলো লোহাবর্গীয়, অলোহাবর্গীয়, লোহা সংকর, অধাতব। তামা হচ্ছে অলোহাবর্গীয়। ভারতের সর্বপ্রধান খনিজ দ্রব্য হলো কি? কয়লা, লৌহ আকরিক, খনিজ তেল আর অভ্র। কোনটা বলো? একদম ঠিক, কারণ ভারতবর্ষের যদি বলা যায় সর্বপ্রধান খনিজ দ্রব্য, তাহলে সেটা কিন্তু হবে কয়লা। কয়লা ইজ দ্য রাইট অ্যান্সার। কয়লাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয় সেই জন্য। তরল বা কালো সোনা, ঠিক আছে, বলা হয় কালো সোনা বা তরল সোনা। তরল বলতে বলতে আমরা একটা নির্দিষ্ট একটি যে সম্পদ রয়েছে যেটাকে তরল অবস্থায় আমরা পাই, সেটা কি?
খনিজ তেল, কয়লা, লোহা, পরিপ্রাকৃতিক গ্যাস কোনটা? খনিজ তেল। এটাকে আমরা প্রকৃতি থেকে তরল অবস্থায় একমাত্র পেয়ে থাকি। তাহলে খনিজ তেল রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলক রাজ্য কোন রাজ্য? অর্থাৎ এই যে বোম্বে হাই বা সাগর সম্রাট কোন রাজ্যের অধীনে রয়েছে? মহারাষ্ট্র, ভারতবর্ষের পশ্চিমে। তাহলে মহারাষ্ট্র রাজ্য ভারতবর্ষের বৃহত্তম খনিজ তেল উত্তোলনকারী রাজ্য। সর্বোৎকৃষ্ট কয়লা, দেখো এটা কিন্তু আমরা পেয়েছিলাম। কি বলো? আর অপশন দিচ্ছি নতুন করে আমি, কি? অ্যান্থ্রাসাইট হচ্ছে সর্বোৎকৃষ্ট কয়লা। একটি অপ্রচলিত শক্তি সম্পদ, অপ্রচলিত, সঠিকভাবে প্রচলিত নয়, সব জায়গায় সমানভাবে প্রচলন হয়নি। বায়ুবিদ্যুৎ, তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ আর পারমাণবিক বিদ্যুৎ। তাপবিদ্যুৎ চিরাচরিত শক্তি, দীর্ঘদিন ধরে ব্যবহার চলে আসছে গচ্ছিত সম্পদ দ্বারা। জলবিদ্যুৎ এটাও কিন্তু একটা চিরাচরিত শক্তি। পারমাণবিক বিদ্যুৎ এটাও একটা গচ্ছিত সম্পদের উপর নির্ভর করে গড়ে উঠেছে। একদম ঠিক পড়ে থাকলো বায়ু বিদ্যুৎ, এটাই হচ্ছে একটি অপ্রচলিত শক্তি সম্পদ। ঠিক আছে, তাহলে আমি একটু রিপিট করে নিই। একটি সর্বব্যাপ্ত সম্পদ হলো জল। মাছ যে প্রকার সম্পদ পুনর্ভব সম্পদ। তামা যে প্রকার খনিজ তা হলো অলোহাবর্গীয়। ভারতের সর্বপ্রধান খনিজ দ্রব্য হলো কয়লা। তরল বা কালো সোনা বলা হয় খনিজ তেলকে। ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলনকারী রাজ্য হলো মহারাষ্ট্র। সর্বোৎকৃষ্ট কয়লা হলো অ্যান্থ্রাসাইট। একটি প্রচলিত শক্তি সম্পদ হলো বায়ু বিদ্যুৎ। ঠিক আছে, এই প্রশ্নের সাথে সাথে আমরা কিন্তু আজকের দিনে আলোচনার যে প্রশ্নগুলোকে বেছে নিয়েছিলাম মাল্টিপল চয়েস প্রশ্ন, আমরা সেগুলো এখানেই সমাপ্ত করছি এবং আজকে আমরা এটা প্রশ্নোত্তর পর্ব 1 আলোচনা করলাম। এর পরবর্তী অংশে আরো যে পরবর্তী প্রশ্নগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা ধীরে ধীরে আলোচনা করব। তার আগে তোমাদেরকে আজকে যে প্রশ্ন সম্পর্কে আমি এতক্ষণ আলোচনা করলাম, প্রত্যেককে আমি বলবো এই যে 30টি প্রশ্ন তোমরা কিন্তু বাড়িতে খুব ভালোভাবে দেখে আসবে। পরবর্তী ক্লাসে এইখান থেকে আমি প্রত্যেককে একটি করে প্রশ্ন জিজ্ঞাসা করব, দেখব কারা কতখানি সঠিক উত্তর দিতে পারে। ঠিক আছে, তাহলে আজকের প্রশ্ন আমাদের এখানেই শেষ হলো, আজকের ক্লাসও শেষ হলো। পরবর্তী অংশে আমরা পরবর্তী যে প্রশ্ন সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।